আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য চাইল্ড সাইকোলজি পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি এবং যেগুলি আসন্ন প্রাইমারি পরীক্ষায় পড়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আমার চ্যানেলের নাম অ্যাডভার্টাইজিং। এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12 এর ভূগোল, ক্লাস 12 এর এডুকেশান, প্রাইমারি আপার প্রাইমারি টেস্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে সংক্রান্ত, ডাব্লিউবিপি প্রভৃতি সংক্রান্ত জিকেগুলি আপলোড করা হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আপলোড করা হবে। এই সমস্ত বিষয়গুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম প্রশ্ন, এস আর বন্ড এর কথা কে বলেছিলেন? এস আর বন্ডের কথা বলেছিলেন আইভান প্যাভলভ। পরবর্তী প্রশ্ন, টাইম কাপ লেখচিত্র ব্যবহার করা হয়েছে কোন তত্ত্বে? টাইম কাপ লেখচিত্র ব্যবহার করা হয়েছে প্রচেষ্টা ভুল তত্ত্বে, থর্নডাইকে। তাহলে টাইম কাপ লেখচিত্র ব্যবহার করেছে কোন তত্ত্বে? থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্বে। তাহলে এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যে প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তাকে? থর্নডাইক। আবার আসতে পারে ট্রায়াল অ্যান্ড এরো থিওরি, প্রচেষ্টা ভুল তত্ত্ব, এর প্রবক্তাকে? থর্নডাইক। আবার এখান থেকে থর্নডাইক রিলেটেড যে প্রশ্নগুলি আছে সেগুলি হলো, থর্নডাইকের শিখন তত্ত্বে কয়টি মুখ্য নীতির কথা বলা হয়েছে? 3টি মুখ্য নীতির কথা বলা হয়েছে এবং 5টি গৌণ নীতির কথা বলা হয়েছে। 3টি মুখ্য নীতি কী কী? যে ফল লাভের নীতি, অনুশীলনী নীতি, প্রস্তুতি নীতি। তাহলে থর্নডাইকের শিখন তত্ত্বে 3টি মুখ্য নীতির কথা বলা হয়েছে এবং 5টি গৌণ নীতির কথা বলা হয়েছে। মুখ্য নীতিগুলি মনে রাখবে শুধু, ফল লাভের নীতি, প্রস্তুতি নীতি এবং অনুশীলনের নীতি। পরবর্তী প্রশ্ন, মেন্টালিটি অ্যাপেজ গ্রন্থটি কার লেখা? কোহলার ও কাফকা। তাহলে মেন্টালিটি অ্যাপেজ গ্রন্থটি কোহলার এবং কাফকার লেখা। পরবর্তী প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বে কোহলার যে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন তার নাম কি? তার নাম সুলতান। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বে যে কোহলার যে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন তার নাম কি ছিল? তার নাম সুলতান। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম রাধাকৃষ্ণন কমিশন এবং এই রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় কমিশন। বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন এবং এই বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 সালে। 1948 সালে। আবার বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। নির্মল কুমার সিদ্ধান্ত। আবার যদি মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে আসে, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1952 সালে। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? 1964 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এবং কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালে এবং যার সভাপতি ছিলেন ডক্টর VS কোঠারি। তাহলে কমিশন থেকে এগুলি আসতে পারে। পরবর্তী প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতির নাম কি? দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতির নাম ব্রেইল পদ্ধতি। তাহলে দৃষ্টিহীন শিশুদের জন্য যে পদ্ধতি প্রচলিত আছে তার নাম কি? ব্রেইল পদ্ধতি বা অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতির নাম হলো ব্রেইল পদ্ধতি। ব্রেইলে কয়টি বিন্দু থাকে? ব্রেইলে 6টি বিন্দু থাকে। বা আরও আসতে পারে, ব্রেইল কোন দিক থেকে কোন দিকে লেখা হয়? ব্রেইল বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। পরবর্তী প্রশ্ন, মূক ও বধির শিশুদের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি প্রবর্তক কে? ওষ্ঠপঠন পদ্ধতি প্রবর্তক হচ্ছেন জোয়ান প্যাবলো বোনে। ওষ্ঠপঠন কি? যে মুখের নাড়াচাড়া দেখে বা ঠোঁটের নাড়াচাড়া দেখে কথা বলার বুঝতে পারাটাকে ওষ্ঠপঠন বলে। তাহলে এই ওষ্ঠপঠন পদ্ধতির প্রবর্তক হলেন জোয়ান প্যাবলো বোনে। পরবর্তী প্রশ্ন, মূক ও বধির শিশুদের জন্য সঞ্চালন পদ্ধতির প্রবর্তক কে? সঞ্চালন পদ্ধতির প্রবর্তক হলেন প্যারিয়ার। পরবর্তী প্রশ্ন, মূক ও বধির শিশুদের জন্য
কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তককে? মুখ ও বধির শিশুদের জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক হলেন ক্যাটি অ্যালকন, সফিয়া অ্যালকন। তাহলে যে মুখ বধির শিশুদের জন্য সঞ্চালন পদ্ধতির প্রবর্তক হলেন প্যারিয়ার, কম্পন স্পর্শ পদ্ধতির প্রবর্তক হলেন ক্যাটি অ্যালকন, সোফিয়া অ্যালকন। পরবর্তী প্রশ্ন, দেহের ওজন ও উচ্চতা বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, উক্তিটি কার? আর্নল্ড জোন্স। তাহলে বৃদ্ধির সংজ্ঞা কি? দেহের ওজন ও উচ্চতা বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে। অর্থাৎ কোনো কোনো মনোবিজ্ঞানী বলেছেন যে বৃদ্ধির ওপর বংশধারার প্রভাব লক্ষ্য করা যায়, আবার কোনো কোনো মনোবিজ্ঞানী মনে করেছেন যে বংশধারার পর পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। আবার একদল মনোবিজ্ঞানী বলেছেন যে শুধু বংশধারা বা পরিবেশ বৃদ্ধির জন্য এককভাবে দায়ী নয়, বংশধারা পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। পরবর্তী বৈশিষ্ট্য, যে বিভিন্ন বয়সের বৃদ্ধির হার বিভিন্ন। এটা আমরা জানি যে বিভিন্ন বয়সে শিশুর বা কোনো ব্যক্তির বৃদ্ধির হার বিভিন্ন হয়। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স অবধি ঘটে। বৃদ্ধি হলো কারণ এবং বৃদ্ধি একটি জৈবিক প্রক্রিয়া। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? যে কোনো একটা সব তিনটা বৈশিষ্ট্য তুলে দিল আর একটা আলাদা বৈশিষ্ট্য দিল, বলছে নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলি ভালো করে মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধির উপর লম্ব অধ্যয়ন পদ্ধতি কে করেছেন? বৃদ্ধির উপর লম্ব পদ্ধতি অধ্যয়ন করেছেন H.B. মেরিডিথ। পরবর্তী প্রশ্ন, বিকাশের সংজ্ঞা দাও। বিকাশ হচ্ছে গিয়ে আকার, আয়তন, ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতা বৃদ্ধিকে। তাহলে আকার, আয়তন, ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা বেড়ে যাওয়াকে বলা হয় বিকাশ। তো বিকাশের বৈশিষ্ট্য কি? বিকাশ মাতৃগর্ভ থেকে আমৃত্যু ঘটতে থাকে। তাহলে বিকাশ মাতৃগর্ভ থেকে আমৃত্যু ঘটতে থাকে। বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। বিকাশ সামগ্রিক থেকে বিশেষ দিকে ঘটে। এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। বিকাশ উপরের দিক থেকে শুরু করে নিচের দিকে ঘটে, অর্থাৎ মস্তিষ্ক থেকে শুরু করে নিচের দিকে ঘটে। তাহলে বিকাশের সবগুলো বৈশিষ্ট্য মনে রাখবে এবং সেখান থেকে একটা তুলে দেবে নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে এবং উপরের থেকে নিচের দিকে ঘটে, এই দুটো ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, শিশুর ধারণার বিকাশ শুরু হয় কত বছর বয়সে? শিশুর ধারণার বিকাশ শুরু হয় 2 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, এরিকসন জীবন বিকাশের ক্ষেত্রে কয়টি স্তরের কথা বলেছেন? এরিকসন জীবন বিকাশের ক্ষেত্রে 8টি স্তরের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে 4টি ভাগে ভাগ করেছেন। পরবর্তী প্রশ্ন, পিকুনাস জীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগ করেছেন? পিকুনাস জীবন বিকাশের স্তরগুলিকে 10টি ভাগে ভাগ করেছেন। তাহলে পিকুনাসের মধ্যে জীবন বিকাশের কয়টি স্তর? 10টি স্তর। জোন্সের মধ্যে 4টি স্তর। পরবর্তী প্রশ্ন, চিন্তন কি? চিন্তন এক প্রকার মানসিক ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, বহুমুখিতা সবচেয়ে বেশি দেখা যায় কোন বয়সে? তাহলে বহুমুখিতা সব থেকে বেশি দেখা যায় উত্তর বাল্যকালে, অর্থাৎ 6 থেকে 11 বছর বয়সে। তাহলে আবার যদি বলা যায় উত্তর বাল্যকালের সময়সীমা কত? উত্তর বাল্যকালের সময়সীমা হচ্ছে 6 থেকে 11 বছর, এবং এই বয়সে কী হয়? বহুমুখিতা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, 5 বছর বয়স পর্যন্ত শিশু কতগুলি শব্দ আয়ত্ত করতে পারে? 5 বছর বয়স পর্যন্ত শিশু 2072টি শব্দ আয়ত্ত করতে পারে। পরবর্তী প্রশ্ন, যে জন্মের সময় শিশুর উচ্চতা কত থাকে? জন্মের সময় শিশুর উচ্চতা থাকে 17 থেকে 21 ইঞ্চির মধ্যে। তাহলে আমরা এই রিলেটেড যে জন্মের সময় শিশুর ওজন কত থাকে, 3 বছর বয়সে শিশুর ওজন কত থাকে, 5 বছর বয়সে শিশুর ওজন কত থাকে, 3 বছর বয়সে শিশুর উচ্চতা কত হয়, 5 বছর বয়সে শিশুর উচ্চতা কত হয়, এই রিলেটেড প্রশ্নগুলি আমরা পড়ব। পরবর্তী প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝাল কাল বলা হয়? জীবন বিকাশের কৈশোর স্তরকে ঝড়ঝঞ্ঝাল কাল বলা হয়। তাহলে কোন স্তরকে ঝড়ঝঞ্ঝাল কাল বলা হয়? কৈশোর স্তরকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অ্যাডোলিস্ক্রি। অ্যাডোলিস্ক্রি কথাটির অর্থ কী? অ্যাডোলিস্ক্রি কথাটির অর্থ হলো পরিণত বয়সের দিকে এগিয়ে যাওয়া। তাহলে অ্যাডোলিস্ক্রি কথাটির অর্থ কী? পরিণত বয়সের দিকে এগিয়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন, বয়ঃসন্ধিকাল বলতে
কোন সময়কে বোঝায়? বয়ঃসন্ধিকাল বলতে 12 থেকে 20 বছর পর্যন্ত সময়কালকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা প্রথা কবে চালু করেন? গান্ধীজি বুনিয়াদী শিক্ষার প্রথা চালু করেন 1937 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অ্যামিল গ্রন্থটি কার লেখা? অ্যামিল গ্রন্থটি রুশোর লেখা। পরবর্তী প্রশ্ন, শিক্ষা বিষয়ক রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? শিক্ষা বিষয়ক রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। পরবর্তী প্রশ্ন, ক্রেস কি? ক্রেস হলো প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন, কে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তাহলে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন মাদাম মারিয়া মন্তেশ্বরী। পরবর্তী প্রশ্ন, মনোবিদ টারম্যানের মতে মানুষের বুদ্ধির বিকাশ কত বছর বয়সে সম্পন্ন হয়? মনোবিদ টারম্যানের মতে মানুষের বুদ্ধি বিকাশ সম্পন্ন হয় 16 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, পরিণমন কথার অর্থ কী? পরিণমন কথার অর্থ বেড়ে ওঠা, অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে বা জৈবিকভাবে দেহের আকার, আয়তন, ওজন বেড়ে যাওয়াকে বলা হয় পরিণমন। পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে? প্রাপ্তবয়স্ক কল্পনা শক্তিতে এগিয়ে থাকে। তাহলে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে? কল্পনা শক্তিতে। পরবর্তী প্রশ্ন, বিকাশের কোন স্তরে সামাজিক জ্ঞান এর প্রভাব স্পষ্ট হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বিকাশের পরবর্তী বাল্যকালে অর্থাৎ 6 থেকে 11 বছর বয়সে সামাজিক জ্ঞান এর প্রভাব লক্ষ্য করা যায়, প্রেয়ার গ্রুপ এর প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিত্বের 16টি উপাদানের কথা কে বলেছেন? ব্যক্তিত্বের 16টি উপাদানের কথা বলেছেন ক্যাটেল। পরবর্তী প্রশ্ন, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে? সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় 6 বছর বয়সে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, সাধারণত কোন বছর বয়স পর্যন্ত শিশু আত্মকেন্দ্রিক হয়? 3 বছর বয়স পর্যন্ত শিশু আত্মকেন্দ্রিক হয়। পরবর্তী প্রশ্ন, প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি কোনটি? খেলনা ও খেলা। 40 নম্বর প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাই আমি বলে দিচ্ছি যে কোনো ব্যক্তি যখন একজন শিশুর বা একটি শিশুর গালকে আলতো স্পর্শ করে তখন শিশুটির মুখে হাসি দেখা যায়, এবং এর কারণ কি? এটি প্রতিবর্তক ক্রিয়ার জন্য ঘটে, অর্থাৎ এর কারণ হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরকে রহস্যময় স্তর বলা হয় না রহস্যজনক স্তর বলা হয়? বাল্য স্তরকে রহস্যজনক স্তর বলা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।